বাংলাদেশ দল এক ইনিংসে করেছে 64 আর এক ইনিংসে 95, অর্থাৎ দুইটা ইনিংস বাংলাদেশ ব্যাট করেছে এবং এই দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ দল টোটাল করেছে 159 রান। 159 রান। আর অস্ট্রেলিয়া এক ইনিংসে করেছে 210। কোন দল যদি তার একটা ইনিংসে 210 রানে অল আউট হয়ে যায়, আপনি ভাবতেই পারেন কি বাজে একটা স্কোর ভাই। 210 ওই দলটা হয়তো হারবে। বাংলাদেশ এতটা বাজে, এতটা পচা খেলা খেলছে যে বাংলাদেশ দুই ইনিংস মিলে করেছে 159। 159, যারা ভদ্র তারা এইভাবে বলে। এবং বাংলাদেশ ইনিংস এবং 51 রানে 1.5 দিনে সেকেন্ড সেশনে মোটামুটি হেরে গেছে। আফটার টি 2-3 ওভার টিকেছে। এক ইনিংসে খেলেছে পুরো দল 34 ওভার, আরেক ইনিংসে খেলেছে 38 ওভার। 20টা উইকেটের পতন ঘটেছে বাংলাদেশের। 20 উইকেটস গন। এবং যার 10টা নিয়েছেন মিচেল স্টার্ক, 6 আর 4। 20 উইকেটের পতন ঘটেছে বাংলাদেশের মাত্র 62 ওভারের মধ্যে। মানে প্রত্যেকটা ব্যাটসম্যান যদি আপনি গড় করে দেন কত ওভার করে খেলার সুযোগ পেয়েছিল বা টিকেছিল, সংখ্যাটা হচ্ছে 3 ওভার। হাউ ফানি, হাউ বিউটিফুল, হাউ অ্যামেজিং বাংলাদেশ পারফর্ম হিয়ার। একবার চিন্তা করে দেখুন যে শরীফুল বাংলাদেশে পেস বোলিং ডিপার্টমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে 6 উইকেট নেয়ার পরে ইনজুরি, এন্ড দেন প্রথম টেস্টে তার খেলা হইল না। এখানটায় শরীফুল খেলেছেন। আফটার কামিং ব্যাক ফ্রম ইনজুরি, দ্য ওয়ে হি ডিড, দ্য ওয়ে হি প্রুভড হিমসেলফ বেটার দ্যান মিচেল স্টার্ক। 6টা নিয়েছিল স্টার্ক, শরীফুল 7টা নিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী কোনো বোলারের বেস্ট রেকর্ডের একটা। বাংলাদেশের যে ক্রিকেটাররা রয়েছে পেস বোলিং ডিপার্টমেন্টে, যারা বিভিন্ন সময়ে টেস্ট অভিষেকের পর থেকে খেলেছে টিল 2026 পর্যন্ত, দিস ইজ দ্য বেস্ট বোলিং ফিগার ডিড বাই শরীফুল ইসলাম। সো এই যে পারফরমেন্স, এই পারফরমেন্সটাকে আপনি ভুলে যাবেন। গ্রেট ব্যারিয়ার রিফ স্টেডিয়ামে ম্যাকাই টেস্টে বাংলাদেশ এতটা অথর্ব ক্রিকেট খেলেছে, এতটা অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে, এতটা কি বলবো এটাকে লজ্জাজনক ক্রিকেট খেলেছে যে শরীফুল ইসলামের এই যে রেকর্ড একটা হয়েছে, একটা দেশের পক্ষে একটা রেকর্ড করেছেন, গত 26 বছরের রেকর্ড তিনি ভেঙেছেন। সেটা কেউ মনে রাখবে না। 7 উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি নিয়েছেন, কেউ মনে রাখবে না ভাই। আই এম সরি শরীফুল। এবং এই সাথে সাথে কি সুন্দর মিল। লাকি শরীফুল গেটিং 7 উইকেটস, আনলাকি বাংলাদেশ দে গট আউট অন 0 7 টাইমস। প্রথম ইনিংসে 4টা 0, দ্বিতীয় ইনিংসে 3টা 0। যেহেতু দ্বিতীয় ইনিংসে রান একটু বেশি হয়েছে, 64 থেকে 95 গেছে, একটা 0 কম হয়েছে। এক টেস্টে একটা দলের 20 বার ব্যাট করার সুযোগ পায় 10 জন ব্যাটার, তার মধ্যে 7টা 0। আপনি চিন্তা করতে পারেন ভাই, অবিশ্বাস্য, চিন্তার বাইরে। 20 বারের মধ্যে 7টা 0, এবং এই 0দের নিয়ে বাংলাদেশের দল। এবং এই যে 7টা 0, এই 0-র ক্ষেত্রেও সবচেয়ে বড় হিরো হচ্ছে লিটন কুমার দাস। তিনি 2 ইনিংসে 0 মেরেছেন। তার মানে হচ্ছে বাকি সবাই মিলে, বাকি 19 জন মিলে 5টা 0, লিটন কুমার দাস একলা 0, 2টা। একজন ক্রিকেটার খেলতে আসলেন, খারাপ সময় যাইতে পারে, বাট এটা কেমন খারাপ, এটা আমার কাছে ব্যাখ্যাতীত মনে হয়। আমার কাছে ব্যাখ্যাতীত মনে হয়, আমি জানি না কেন, আমি জানি না। লিটন গ্রেট ক্রিকেটার, অনেক বড় ক্রিকেটার, আই এম আ বিগ ফ্যান অফ হিম রিয়েলি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, দে আর দ্য আলটিমেট পিলার। সেই যে ডারউইন থেকে তার 0-র মহাযাত্রা শুরু হয়েছে, গ্রেট ব্যারিয়ার রিফের এই প্রবাল প্রাচীরের কাছে আসেও সেটা শেষ হইল না। প্রথম ইনিংসে 0, সেকেন্ড ইনিংসে 0। 10 বল খেলার পরে যেভাবে আউট হয়ে গেছেন, উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন, কোনো ব্যাখ্যা নেই। একজন ক্রিকেটার কত বড় লাকি হতে পারে যে অস্ট্রেলিয়ায় গিয়ে সেঞ্চুরি করেছেন তানজিদ তামিম, কত বড় লাকি হতে পারে এখানে এসে 5 মেরেছেন মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ কিংবা শরীফুল ইসলাম। আরেকজন ক্রিকেটার কতটুকু আনলাকি হতে পারেন যে তার প্রজন্মের ম্যাক্সিমাম লেজেন্ড ক্রিকেটার যারা অস্ট্রেলিয়া আসার খেলার সুযোগই পাননি টেস্ট ক্রিকেটে, তিনি সুযোগ পেলেন 2 টেস্টে 3 ইনিংসে প্রত্যেকটাতে 0 মারলেন। লিটনের পুরো ক্যারিয়ারকে যদি আপনি ন্যারেট করেন, ডন ব্র্যাডম্যানের ওই লাস্ট ইনিংসে 0 যেমন আলোচনায় থাকবে, এত কৃতিত্বের পরেও লিটন বাংলাদেশের প্রেক্ষাপটে এত বড় ক্রিকেটার, এত অবদান তার, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি 3 ইনিংসে কোনো রান করতে পারেন নাই, এই আলোচনা থাকবে ভাই। এই আলোচনা ব্যাখ্যাতীত আলোচনা। লিটন কুমার দাস এখানটায় এসে রান করতে পারেন না, এটা কেউ বিশ্বাস করে না। এডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ইন্ডিয়ার বিপক্ষে 21 বলে 61 সম্ভবত কি একটা ইনিংস খেলেছিল না, অদ্ভুত ইনিংস ওয়ার্ল্ড কাপে। সেই লিটন কুমার দাস বল চোখে প্রপারলি দেখে না। আজকের এই ম্যাচে যদি আপনি ব্যাখ্যা করতে চান, যে নাজমুল হোসেন শান্ত, একটু আগে বলছিলাম বাংলাদেশ দলের ক্যাপ্টেন, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মার। আগের ম্যাচেও 84 মেরেছিলেন, সেঞ্চুরি নাজমুল শান্ত কেন পেলেন না সেটা নিয়ে অনেক ডিসকাশন রয়েছে।
সেটা নিয়ে অনেক আক্ষেপ রয়েছে, কষ্ট রয়েছে, আমার ব্যক্তিগতভাবে রয়েছে যে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বাংলাদেশের দুজন ব্যাটার সেঞ্চুরি মেরেছে। নাজমুল হোসেন শান্ত আজকে যখন মুশফিকুর রহিমের সাথে পার্টনারশিপ হচ্ছিল, কি একটা ফাউল শট খেললেন। শান্ত এই শটটা যতবার দেখবেন, আমি বিশ্বাস করি শান্ত আমার সাথে 1000% একমত হবেন যে রিয়াসাত ভাই ঠিক কথা বলছে। কি একটা ফালতু শট খেলে জাস্ট ক্যাচিং প্র্যাকটিস করিয়ে তুলে দিলেন, বাউন্ডারি লাইনে ক্রিকেটার নিয়ে নিল। কি দরকার ছিল শান্ত? ভালো খেলছিলেন তো। এবং ওই পার্টনারশিপটা হলে বাংলাদেশ আজকে এখনো চ্যালেঞ্জিং অবস্থায় থাকতো। কেন জানেন? এন্ড অফ দ্য ডে বাংলাদেশ যে এতগুলো উইকেট হারিয়েছে, মুশফিকুর রহিম আনবিটেন ছিলেন, আউট হন নাই। মুশফিকুর রহিম শেষ পর্যন্ত ছিলেন, শান্ত ছিলেন না, বাকিরাও টিকতে পারলেন না। যেই ছেলেটা টেকার কথা ছিল এবং টেকার সেই স্বপ্ন তিনি দেখিয়েছেন, 31 করেছেন, দলের হাইস্ট সেটাই। কি চমৎকার ব্যাট করছিলেন ক্যাপ্টেন। আমার কাছে মনে হয় টেস্ট শেষে ক্ষমা করতে পারবেন না। বাংলাদেশ দল নিয়ে মানুষ অনেক আলতু ফালতু কথা বলে এবং এটার কারণ রয়েছে। দেখুন, এই ম্যাচটা দেখার জন্য বাঙালিরা কত দূর থেকে এসেছে। পার্থ থেকে, ডারউইন থেকে, এডিলেইড থেকে, ব্রিসবেন থেকে, সিডনি থেকে, মেলবোর্ন থেকে, কোথায় বাঙালি নেই যারা আসেন নাই। স্যাটারডে সানডে টিকিট বুক করেছেন, হাই প্রাইজে বিমানে অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করে রেখেছেন। আজকে তারা চলে যাবেন, চিন্তা করছেন সেই টিকিট পাচ্ছেন না, ব্যাক করার কি করবেন সারাদিন। হুট করে অস্ট্রেলিয়া ভিজিট করতে আসলে ভালো লাগে যে আমরা দেখতেছি, ছবি তুলতেছি, কিন্তু এরা তো অস্ট্রেলিয়ায় থাকে রে ভাই। কোনো কাজ কাম ছাড়া এদেরকে হোটেলে ভাড়া দেওয়া লাগবে। হাজার হাজার ডলার খরচ করে শুধুমাত্র বাংলাদেশ দলে পারফরমেন্স দেখার জন্য যে মানুষগুলো এসেছে। বাংলাদেশ যখন এরকম পারফরমেন্স করে না ভাই, 5 দিনের ম্যাচ আপনি 2টা দিন পুরা খেলেন, 3টা দিন খেলেন, 4টা দিন খেলেন, 4.5 দিন খেলেন, 1.5 দিনে হেরে যাবেন। 62 ওভারে বেশি খেলতে পারবেন না। 2 ইনিংস মিলে 159 রানে বেশি করতে পারবেন না। 20 বার ব্যাট করতে নেবে, 7 বার আপনারা জিরোতে আউট হয়ে যাবেন। অস্ট্রেলিয়া 210 এক ইনিংসে করেছে, সেই রান টপকাতে না পেরে ইনিংস ব্যবধানে আবার হারা লাগবে 51 রান প্লাস ইনিংস। এই অপমান, এই শেম, এটার ব্যাখ্যাটা কি? বাংলাদেশ দল নিয়ে আসলে যত আলোচনা করি তত বেশি হতাশ হতে হয়। এই যে একটা দারুণ অনুভূতি, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিয়েও আমাদের নট আউট নোমান ভাই সমীকরণ বের করে ফেলছে। এই পারফরমেন্স দেখার পরে সেই স্বপ্ন, সেই সমীকরণ আলোচনা করতে গেলে হাহারি একখান গালি ছাড়া কোনো কিছু কপালে জুটবে না। আজকে বাংলাদেশের এই পরাজয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে হয়তো ভালো করার চেষ্টা করছে, ভালো করছে, ইনফ্যাক্ট ভালো করছে, সেটা আবার হয়তো না, সেটা ডেফিনেটলি ভালো করছে। বাংলাদেশ পাকিস্তানকে ব্যাক টু ব্যাক হারাচ্ছে, বাংলাদেশ অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাচ্ছে, বাংলাদেশ কত বছর আগে নিউজিল্যান্ডকে তাদের ঘরে গিয়ে হারিয়েছিল। ডেফিনেটলি দে আর ডুইং প্রিটি গুড, বাট তারা যেভাবে তাদের পারফরমেন্স, তাদের মান সম্মান ডুবাচ্ছে। একজন ক্রিকেটার আপনি ভাবতে পারেন বাংলাদেশ একটা সময় পেস বোলার পেত না, সেই জায়গায় শরীফুল, হাসান মাহমুদ কি পারফরমেন্স দেখিয়েছে। 5 উইকেট পাচ্ছে অস্ট্রেলিয়ার এই ব্যাটিং ডিপার্টমেন্টের এগেইনস্টে, 7 উইকেট পাচ্ছে বাংলাদেশের পুরো বোলিং ডিপার্টমেন্টের 26 বছরের ইতিহাস ভেঙে দিয়ে। সেই জায়গায় ব্যাটাররা যখন এইরকম লজ্জাজনক পারফরমেন্স করে, দল যখন ভরাডুবির শিকার হয়, তখন সেটা নিয়ে সমালোচনা হতে বাধ্য। বাংলাদেশের ব্যাটিং কোচকে অনেকে অনেক আকাশে তুলেছিলেন লাস্ট ম্যাচের পরে। আমি মনে করি দ্যাট ওয়াজ আ ফ্লুক। ওই ম্যাচে তানজিদ হাসান তামিম অবিশ্বাস্যভাবে ভালো খেলেছেন, নাজমুল শান্ত রেগুলারই ভালো খেলেন। ব্যাটিং কোচ থাকুক আর না থাকুক, শান্তর জন্য দরকার নেই। কিন্তু এটা হচ্ছে রিয়েল পিকচার। ব্যাটিং কোচ কতটা প্রভাবশালী আর ব্যাটাররা সেই প্রভাবে কতটা প্রভাবিত, সেটা রিয়েল পিকচার। কি জানেন? সেটা রিয়েল পিকচার আপনি 64তে অল আউট হওয়ার পরে যখন 95 বেশি করতে পারবেন না। আপনি 64তে অল আউট হওয়ার পরে যদি পরের ইনিংসে 295 করতেন, ক্রেডিট ইউ ক্যান গিভ টু দ্য ব্যাটিং কোচ, যে তিনি আসলে মাথা ঘুরিয়ে দিয়েছিলেন, থিঙ্কিং এর জায়গাটায় পরিবর্তন এনেছিলেন। বাংলাদেশ করতে পারে না। এই দলকে নিয়ে ভাবার রয়েছে। বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট যেভাবে বাংলাদেশকে অবিশ্বাস্যভাবে একটা জায়গায় নিয়ে গেছে, বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট বাংলাদেশকে যেভাবে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানটায় আপনি কনফিডেন্টলি আপনি বলতে পারেন যে আপনার দলে আর কিছু থাক আর না থাক, বোলাররা একটা কম্পিটিশন ক্রিয়েট করতে পারে। লাস্ট ম্যাচে সেটা করেছিল, পাকিস্তান এগেইনস্টে করেছিল। ব্যাটিং ডিপার্টমেন্টের এই ব্যর্থতা, 20 বারের মধ্যে 7 বার জিরোতে আউট হয়ে যাওয়া, লিটন কুমার দাসরা ইনিংসের পর ইনিংস ব্যাট করলেও শেষ পর্যন্ত রানের খাতা খুলতে না পারা, নাজমুল শান্তরা সেট হওয়ার পরেও যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসেন, এগুলো আসলে প্রফেশনালিজম কিংবা কনসিস্টেন্সি কোনোটাকেই ইঙ্গিত করে না। শেমফুল পারফরমেন্স টিম বাংলাদেশ।